আছেন আমাদের মাননীয় পর্যটন পরিবহন দপ্তরের মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়, উপস্থিত আছেন আমাদের জেলা সভানেত্রী সবিতা নাগ মহোদয়, এখন আপনাদের সম্বোধন করবেন মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী মহোদয়। সাংবাদিক বন্ধুদের সবাইকে আমার দলের তরফ থেকে এবং রাজ্য সরকারের তরফ থেকে নমস্কার জানাচ্ছি এবং গোমতী জেলার পক্ষ থেকে আজকে এই সাংবাদিক বৈঠকে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দলের তরফ থেকে সম্প্রতি ভারতবর্ষের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনজি নভেম্বরের মতো অর্থমন্ত্রীর হিসাবে ওনার বাজেট পেশ করেছেন গত 1 ফেব্রুয়ারি, এবং সেই বাজেটের সমর্থনে প্রত্যেককে আমাদের দলের তরফ থেকে জেলা ভিত্তিক দায়িত্ব অর্পণ করা হয়েছে সাংবাদিক বৈঠকের মাধ্যমে, সাংবাদিক বন্ধুদের মাধ্যমে ওই জেলার জনগণকে অবগত করার জন্য এই বাজেটের সুফলগুলো নিয়ে, পজিটিভ সাইডগুলো নিয়ে, এবং সেই উপলক্ষে আমাকে গোমতী জেলার দায়িত্ব দেওয়া হয়েছে এবং আজকের এই সাংবাদিক বৈঠকে আমি উপস্থিত হয়েছি। ইতিমধ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী বাজেটের সমর্থনে বিস্তারিতভাবে আলোচনা রেখেছেন। আমি সেই পরিসংখ্যানে বা বিস্তারিতভাবে না গিয়ে আপনাদের মাধ্যমে যেটা বলতে চাইব, যে বাজেট যেটা বিকশিত ভারত 2047কে সামনে রেখে মোদিজির যে ডাক বা স্বপ্ন, যে বিকশিত ভারত 2047, 2047-এর বিকশিত ভারতকে সামনে রেখে এই বাজেট করা হয়েছে। এবং এই বাজেট হচ্ছে ভারতবর্ষের সাধারণ জনগণের বাজেট। গরিব, ধনী, মধ্যবিত্ত প্রতিটা সম্প্রদায়ের মানুষকে সামনে রেখে এই বাজেট পেশ করা হয়েছে। বাজেট প্রতিবারই আমরা জানি বছরে একবার পেশ করা হয়, এবং এবারকার যে বাজেট আগামী 1 বছর দেশ অর্থনৈতিকভাবে কোন দিশায় চলবে, দেশের প্রতিটা রাজ্য কোন দিশায় চলবে, সেই বিষয় নিয়ে সম্পূর্ণভাবে বিস্তারিতভাবে সেখানে বাজেটে উল্লেখ করা হয়েছে। আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা যে আমাদের এবারকার বাজেট 53.5 লক্ষ কোটি টাকার বাজেট সারা দেশে। অর্থাৎ আগামী 1 বছরে দেশের সরকার মোদিজির নেতৃত্বে যে খরচ করবে একটা ধার্য মাত্রা রেখেছে, সেটা হচ্ছে 53.5 লক্ষ কোটি টাকা। গতবারে বাজেট কত ছিল? গত অর্থ বছরে একই অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন। গত অর্থ বছরে বাজেট ছিল 50.65 লক্ষ কোটি টাকা। অর্থাৎ এবার যদি আমরা দেখি, এবারকার বাজেটে প্রায় 2,81,970 কোটি টাকা, লক্ষ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। এবং এটাই সিস্টেম যে প্রতি বছর দেশের বাজেট হোক বা রাজ্য সরকারের বাজেট হোক, মিনিমাম 10 to 15% ইনক্রিজ হয়, বৃদ্ধি পায়, দেশের সরকার করুক বা রাজ্য সরকার করুক। এবারকার বাজেট গত বছরের বাজেটের তুলনায় আমরা বৃদ্ধি করেছি, আমাদের সরকার বৃদ্ধি করেছে, এবং যেখানে 50.65 লক্ষ কোটি টাকা বাজেট ছিল গত অর্থ বছর,
সেটাকে বৃদ্ধি করে আমাদের এবারকার 53.5 লক্ষ কোটি টাকা সেখানে ধার্য করা হয়েছে। এবং আপনারা দেখবেন অনেকে অনেক সমালোচনা করবে, নিন্দুকেরা সমালোচনা করবে, বিরোধী দল বিধানসভায় সমালোচনা করবে, রাজনৈতিকগতভাবে সমালোচনা করবে, কিন্তু সেটাতে না গিয়ে এবারকার বাজেটে আমরা যেটা বলবো যে প্রতিটি ক্ষেত্রে দেশের জিডিপি বৃদ্ধি করা, আমি যদি সামগ্রিক বিচার করি, দেশের জিডিপি যেটা 8% উপর চলছে, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এই গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বৃদ্ধি করা এবং এক্সপোর্ট বৃদ্ধি করে বিদেশি মুদ্রাকে কি করে আরো এনে দেশের অর্থনীতিতে যোগ করানো যায়, দেশের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা যায়, সেই বিষয়ে এবারকার বাজেটে লক্ষ্য রাখা হয়েছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, মহিলাদের আরো ক্ষমতায়ন বা মহিলা ওমেন এম্পাওয়ারমেন্ট আমরা যাকে বলি, সে ওমেন এম্পাওয়ারমেন্ট, সোশ্যাল সেক্টর, সেগুলি তো রয়েছে। পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দিক যেটা, যে প্রতিরক্ষা ক্ষেত্রে এবারকার বাজেটে একটা ঐতিহাসিক বৈপ্লবিক সিদ্ধান্ত দেশের সরকার মোদিজি সেটা গ্রহণ করেছে। আপনারা জানেন যে অপারেশন সিন্দুর গত মে মাসে সংগঠিত হয়েছে। আমরা দেখেছিলাম কাশ্মীরের পুলওয়ামাতে আমাদের, তার আগেও নারকীয় সন্ত্রাস সংগঠিত হয়েছিল উগ্রপন্থীদের দ্বারা, এবং পরবর্তী সময় 26 জন নিরীহ পর্যটককে গুলি করে হত্যা করার পর ভারতবর্ষের সরকার, আমাদের প্রধানমন্ত্রী অপারেশন সিন্দুর সংগঠিত করেছিলেন পাকিস্তানকে সঠিক জবাব দেওয়ার জন্য। ভারতীয় হিসাবে একটা দেশপ্রেমী নাগরিক হিসাবে প্রত্যেকের, আমরা দেখেছিলাম প্রত্যেকের মধ্যে পাকিস্তানকে একটা কড়া জবাব দেওয়ার জন্য একটা মানসিকতা তৈরি হয়েছিল। তো স্বাভাবিকভাবেই দেশের প্রতিরক্ষা সংক্রান্ত যে বিষয়গুলো, দেশের বৈদেশিক শক্তিগুলোকে, যেগুলো ভারতবর্ষের বিরোধী বৈদেশিক শক্তি হিসাবে চিহ্নিত রয়েছে, পাকিস্তান, চায়না, বর্তমানে বাংলাদেশকে হাতিয়ার করে শিখণ্ডী বানিয়ে পাকিস্তান, চায়না দেশকে দুর্বল করতে চাইছে, ভারতবর্ষকে দুর্বল করতে চাইছে। সমস্ত কিছু মাথায় রেখে ভারতবর্ষের সরকার এবারকার আমাদের যে প্রতিরক্ষা বাজেট, সেই প্রতিরক্ষা বাজেটে জোর দিয়েছে এবং এবারকার বাজেটে বেড়ে আমাদের 7.8 লক্ষ কোটি টাকা সেটা করা হয়েছে। গতবারের বাজেট থেকে এবার অনেক বেশি, গতবার ছিল 6.81 লক্ষ কোটি টাকা, আজকে সেটাকে প্রায় 15% বৃদ্ধি করে 7.8 লক্ষ কোটি টাকা ধার্য রাখা হয়েছে। অর্থাৎ কি, অনেকে বলবে যে বিভিন্ন সেক্টরে টাকা কাটেল করা হয়েছে। যে সেক্টরে টাকা কাটেল করা হয়েছে অর্থমন্ত্রী তার বাজেট ভাষণে বলেছে দেশের স্বার্থে, প্রতিরক্ষা, ডিফেন্সের জন্য, যাতে করে সবার আগে দেশ যদি সুরক্ষিত থাকে, দেশের সেনাবাহিনীর যদি মনোবল শক্তিশালী থাকে, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি যদি শক্তিশালী থাকে, দেশের সীমানা সুরক্ষিত থাকবে, বৈদেশিক যে শত্রুগুলো তারা দেশের উপর আক্রমণ আনতে চিন্তা ভাবনা করবে। তো স্বাভাবিকভাবে এই যে 7.8 লক্ষ কোটি টাকার বাজেট প্রতিরক্ষা খাতে রাখা হয়েছে, যা ব্যয় করা হবে অধিকাংশ মডার্ন টেকনিক ক্রয় করার জন্য, যুদ্ধ বিমান ক্রয় করার জন্য, সামরিক খাতে বিভিন্ন অস্ত্রাদি ক্রয় করার জন্য,
আমাদের নেভিকে, ইন্ডিয়ান নেভিকে আরো নতুন অস্ত্রশস্ত্র, নতুন যুদ্ধ জাহাজ সেগুলোকে তৈরি করার জন্য, ক্রয় করার জন্য এবং অত্যাধুনিক সরঞ্জাম তৈরি করার জন্য এগুলো সেখানে ব্যবহার করা হবে। এই যে বাজেট 7.8 লক্ষ কোটি টাকা, এটা কখনই ভারতবর্ষের সরকারের এত বড় বাজেট প্রতিরক্ষা খাতে ছিল না। এটা দেশের সুরক্ষার জন্য, স্বার্থ রক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কারণ বর্তমানে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, আমরা প্রায়ই দেখি বাংলাদেশকে সুড়সুড়ি দিয়ে, বাংলাদেশকে ব্যবহার করে পাকিস্তান চায় না, দেশকে দুর্বল করতে চাইছে। একজন ভারতীয় হিসাবে, দেশপ্রেমী নাগরিক হিসাবে এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, কর্তব্য যে দেশের সার্বভৌমত্বকে রক্ষা করা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দেশের নিরাপত্তার স্বার্থে প্রতিরক্ষা খাতে যে বাজেট পেশ করেছেন আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি, সেটাকে সমর্থন জানানো। যারা এই প্রতিরক্ষা খাতে বাজেটকে সমর্থন করেন না তাদেরকে দেশপ্রেমী বলা যায় না। ভারতবর্ষের নিরাপত্তা যদি বিঘ্নিত হয়, আমি, আপনি, সাধারণ মানুষ, সোশ্যাল সেক্টর বলুন, হেলথ সেক্টর বলুন, ইনফ্রাস্ট্রাকচার বলুন, ট্যুরিজম বলুন, এডুকেশন বলুন, এগ্রিকালচার বলুন, প্রতিটা ক্ষেত্র কিন্তু সেখানে বিঘ্নিত হবে, ডিস্টার্ব হবে, দেশ যদি নিরাপদ না থাকে। তো সেই কথা বিচার করে, বিশ্লেষণ করে এবারকার বাজেটে প্রতিরক্ষা খাতে আমূল পরিবর্তন এনে সেখানে বাজেট বৃদ্ধি করা হয়েছে এবং এটা একটা উল্লেখযোগ্য দিক বলে আমরা মনে করি। আমাদের ডোনার সেক্টরে ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন, যেটা আপনারা দেখবেন কেন্দ্রীয় সরকারের এই বাজেটে যে অর্থ ডোনারকে দেওয়া হচ্ছে তার অর্থ আমাদের রাজ্যেও আসবে। এবং গত কিছুদিন আগে কেন্দ্রীয় ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ত্রিপুরা সফরে 3 দিনের জন্য এসেছিলেন। আমাদের নারিকেলকুঞ্জে উনি ভিজিটে গেছেন, উত্তর জেলায় ভিজিটে গেছেন, ঊনকোটি জেলায় ভিজিটে গেছেন এবং প্রকৃতি যে ঢেলে সাজিয়েছে আমাদের এই রাজ্যকে, তা পর্যটনের সম্ভাবনা উন্মুক্ত করে আগামী দিনে পর্যটনকে বিশ্ব দরবারে নিয়ে যাওয়ার জন্য রাজ্যকে মাতাবাড়ি সার্কিট, সেখানে একটা ট্যুরিজমের সার্কিট করা হয়েছে এবং তাতে ডোনার, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার মিলে আমাদের 400 কোটি টাকার উপর সেখানে দেওয়া হবে বলে সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এবং এই মাতাবাড়ি সার্কিট, এটা যখন কাজ শুরু হয়ে যাবে, সম্পন্ন হবে কাজ, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা আসবেন, টুরিস্টরা আসবেন এবং এই রাজ্যের, এই এলাকার সাধারণ যুবকরা তাদের অর্থনৈতিক বুনিয়াদ স্ফীত হবে, শক্তিশালী হবে পর্যটনের মাধ্যমে। কারণ পর্যটন হচ্ছে বিকল্প অর্থনীতি। আমাদের প্রধানমন্ত্রী বলেন, আমাদের মুখ্যমন্ত্রী বলেন, আমাদের বাজেটে নির্মলা সীতারামনজি পর্যটনকে গুরুত্ব দিয়েছেন। বুদ্ধিস্ট সার্কিট ত্রিপুরা রাজ্যে, অরুণাচল, সিকিম, মণিপুর, আসাম, ত্রিপুরাকে নিয়ে বুদ্ধিস্ট সার্কিট করার ঘোষণা দিয়েছেন এবং বরাবর পর্যটনকে শক্তিশালী করে এই রাজ্যে যাতে বিকল্প অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করানো যায় সে দিশায় সেখানে সহযোগিতা করেছেন। এবারকার বাজেটে সারা দেশের পর্যটনকে যেমন গুরুত্ব দেওয়া হয়েছে, আমাদের রাজ্যে বুদ্ধিস্ট সার্কিটের মাধ্যমে পর্যটনকেও গুরুত্ব আরোপ করেছেন আমাদের দেশের অর্থমন্ত্রীজি নির্মলা সীতারামনজি, ওনার বাজেট। সাংবাদিক বন্ধুরা, কৃষিক্ষেত্রে অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করে এআই এর মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে কিভাবে আগামী দিনে প্রোডাকশন বৃদ্ধি করা যায়। যত কৃষিকার্যে প্রোডাকশন বৃদ্ধি পাবে আমাদের জিডিপি তত বৃদ্ধি পাবে। কারণ ভারতবর্ষের অর্থনীতি হচ্ছে কৃষি নির্ভর অর্থনীতি এবং সেই অর্থনীতি তখনই শক্তিশালী হবে যখন কৃষকরা অত্যাধুনিক পদ্ধতি ব্যবহার করে, মেশিনারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলোকে ব্যবহার করে অধিক ফলন করাতে পারবে। ইতিমধ্যে আপনারা জানেন যে ভারতবর্ষ ধান উৎপাদনে পৃথিবীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে।
রাইস প্রোডাকশনে চীনকে ছাপিয়ে গেছে। আগামী দিনে শুধু ধান নয়, অন্য খাদ্যশস্য একদিকে নিজেকে স্বয়ংসম্পূর্ণ করা, পাশাপাশি কৃষিজ পণ্য উৎপাদনে দেশকে স্বয়ংসম্পূর্ণ করে জিডিপি বৃদ্ধি করে, এক্সপোর্ট বৃদ্ধি করে বৈদেশিক মুদ্রা বেশি ভারতবর্ষে আনা, এবং তার জন্য কৃষিক্ষেত্রে গুরুত্ব আরোপ করে প্রযুক্তি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এগুলোকে ব্যবহার করে আগামী দিনে প্রোডাকশন বৃদ্ধি করা এবং জিডিপি কে বৃদ্ধি করার উপর এখানে জোর দেওয়া হচ্ছে। মহিলা এম্পাওয়ারমেন্ট, আপনারা জানেন যে বিগত দিনে 33% রিজার্ভেশনের কথা আলোচনা হয়েছে, সিদ্ধান্ত হয়েছে। আপনারা জানেন যে আমাদের 3 টিয়ার পঞ্চায়েত সিস্টেমে মহিলাদের 50%-এর উপর বেশি রিজার্ভেশন দেওয়া হচ্ছে। মহিলা ক্ষমতায়ন করার জন্য প্রতিটি জেলায় একটি করে মহিলা হোস্টেল করা হবে, যাতে মহিলারা নিরাপদে থাকতে পারে, যারা কর্মক্ষেত্রে যুক্ত রয়েছে, সামাজিক কাজে যুক্ত রয়েছে, ব্যবসায় যুক্ত রয়েছে, তারা যেন নিরাপদে থাকতে পারেন। প্রতিটা জেলায় একটি করে মহিলা হোস্টেল গড়া হবে বলে এবারকার বাজেটে এখানে আলোচনা করা হয়েছে। স্বাস্থ্য ক্ষেত্রে আমাদের যে বাজেট পেশ করা হয়েছে তাতে বলা হয়েছে বিভিন্ন জীবনদায়ী যে ওষুধগুলো, ক্যান্সার, আমরা অনেকেই জানি যে খুব কস্টলি ওষুধ, এই যে ওষুধগুলো তাদের যে ট্যাক্স সেগুলোকে মুকুব করার সিদ্ধান্ত সেখানে ঘোষণা করা হয়েছে এবারকার বাজেটে। বিদেশে পড়াশোনার ক্ষেত্রে এডুকেশন সেক্টরে যারা পড়াশোনা করবে ছাত্রছাত্রীরা, তাদের ট্যাক্স মুকুব করার কথা সেখানে বলা হয়েছে এবারকার বাজেটে। বিমানের বিভিন্ন যে যন্ত্রাংশ, ছোট ছোট যন্ত্রগুলো, স্পেয়ার পার্টস আমরা যাদের বলি, এদের ট্যাক্সের ব্যাপারে সেখানে ফ্রি করার কথা বলা হয়েছে, শুল্ক হ্রাস করার কথা বলা হয়েছে। সেমিকন্ডাক্টর, যেটা ভারতবর্ষে আলোড়ন সৃষ্টি করবে আগামী দিনে, পার্শ্ববর্তী আসামে টাটা সেমিকন্ডাক্টর কোম্পানি করেছে। ভারতবর্ষ আগামী দিনে এই সেমিকন্ডাক্টর উৎপাদনে একটা বিশেষ জায়গায় যেতে চায়। এটা যখন হবে, শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের কোনো অভাব হবে না। আসাম গভর্নমেন্ট যে সেমিকন্ডাক্টর ফ্যাক্টরি সেখানে করছে টাটার দ্বারা, সেখানে প্রায় 30,000-এর মতো যুবক যুবতীদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এটা নর্থ ইস্টার্নের জন্য সম্পূর্ণ, আমাদের রাজ্য থেকে যুবক যুবতীরা সেখানে কর্মসংস্থান পাবে। তো এই সেমিকন্ডাক্টর উপর সেখানে জোর প্রদান করেছে এবারকার বাজেট। প্রতিটা ক্ষেত্রে সমপরিমাণ গুরুত্ব দিয়ে প্রতিটা অংশের মানুষকে যাতে সর্বগ্রাহী, সর্বমর্মী, সর্বস্পর্শী করে তোলা যায় এবারকার বাজেট, সেদিকেই এখানে জোর দেওয়া হয়েছে। আমি পরিসংখ্যানে যেতে চাইছি না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী ইতিমধ্যে বিভিন্ন পরিসংখ্যান নিয়ে আলোচনা করেছেন। যে স্যালিয়েন্ট ফিচার্স গুলো রয়েছে, অনেকে বলবেন যে কোন কোন দিকে কত টাকা হ্রাস করেছে, কোন কোন দিকে কত টাকা সেখানে বৃদ্ধি পেয়েছে। টাকা ওভারঅল, যে আমি বলছি সামগ্রিকভাবে যে ওভারঅল টাকা বৃদ্ধি পেয়েছে বিগত বাজেট থেকে। বিগত বাজেট ছিল 50.65 লক্ষ কোটি টাকা, আর এবারকার বাজেট হচ্ছে 53.5 লক্ষ কোটি টাকা, অর্থাৎ 2,81,970,000 কোটি টাকা বাজেট এবারকার বৃদ্ধি করেছে ভারতবর্ষের সরকার। তো স্বাভাবিকভাবেই এটা বলার প্রশ্ন নেই যে আমাদের বিভিন্ন দপ্তরকে সেখানে বঞ্চিত করেছে। ওভারঅল সামগ্রিক এই বাজেট বৃদ্ধি করা হয়েছে এবং সাধারণ জনগণের কথা মাথায় রেখে যাতে করে দেশকে শক্তিশালী করা যায়, দেশের প্রতিরক্ষাকে শক্তিশালী করা যায়, আমাদের দেশের পর্যটনকে শক্তিশালী করা যায়, পরিকাঠামোগত দিক দিয়ে উন্নয়ন করা যায়, আমাদের কৃষি, স্বাস্থ্য, শিক্ষা প্রতিটি ক্ষেত্রে যেন সুফল সাধারণ জনগণ পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারি, তার জন্য এবারকার বাজেট
এটা করা হয়েছে সর্বমর্মী, সর্বস্পর্শী, সর্বগ্রাহী। আজকে সাংবাদিক সম্মেলনে আমি আপনাদের উদ্দেশ্যে সেই কথাই বলবো। এই বাজেটকে সমর্থন করছি আমরা। মাননীয় মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, আমাদের অন্যান্য মন্ত্রীরা বিভিন্ন জেলায় গিয়ে এই বাজেটকে সমর্থন করে বক্তব্য রেখেছেন। আগামী দিনেও আমরা আশা করি যারা দেশপ্রেমী মানুষ, দেশকে ভালোবাসেন, প্রতিরক্ষা ক্ষেত্রে যে বাজেট, এটা সব থেকে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণভাবে দেশের সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আমাদের অর্থমন্ত্রী সিদ্ধান্ত গ্রহণ করেছেন, সেটা দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, বৈদেশিক শক্তিকে উচিত শিক্ষা প্রদান করার জন্য এবং আমার দেশকে, ভারতবর্ষকে দুর্বল করার জন্য যে চক্রান্ত, ষড়যন্ত্র লিপ্ত রয়েছে পাকিস্তান, বাংলাদেশ, চায়না, তাদেরকে সঠিক জবাব দেওয়ার জন্য ভারতবর্ষের সরকার প্রতিরক্ষা ক্ষেত্রে বাজেট বৃদ্ধি করেছে, যা আগামী দিনে ভারতবর্ষ ইতিমধ্যে আপনারা জানেন যে চতুর্থ অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না, জার্মানি, আগে ছিল চতুর্থ স্থানে জাপান, বর্তমানে ভারতবর্ষ চলে এসেছে চতুর্থ স্থানে। আমাদের লক্ষ্য হচ্ছে বিশ্বে একটা সুপার পাওয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। সেটা অর্থনৈতিকগতভাবে যেভাবে হতে হবে, প্রতিরক্ষা ক্ষেত্রে হতে হবে, জিডিপির ক্ষেত্রে হতে হবে, প্রতিটা ক্ষেত্রে একটা শক্তিশালী রাষ্ট্র হিসেবে, দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। এবারকার বাজেট সে দিশায় দেশকে নিয়ে যেতে চায় এবং সেই কথা মাথায় রেখে আমাদের এবারকার অর্থবর্ষের বাজেট 53.5 লক্ষ কোটি টাকার বাজেট মাননীয় অর্থমন্ত্রী পেশ করেছেন, যা আমরা সমর্থন করছি এবং আপনাদেরকেও সমর্থনে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। স্যার, ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন থেকে আমরা একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে স্যার, ট্যুরিজম মিনিস্টার হিসেবে এবং পাসপোর্ট মিনিস্টার হিসেবে আমরা দেখছি ট্যুরিজমকে প্রমোট করার জন্য গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে চেষ্টা করছেন এবং অনেকটাই সফল বলা যায়। সেই ক্ষেত্রে ট্যুরিজমের স্পেসিফিক কোনো বাজেটের ক্ষেত্রে বৃদ্ধি, যেটা আপনাকে আগামী দিনে এই রাজ্যের ট্যুরিজমকে আরো বেশি আপলিফমেন্ট করার ক্ষেত্রে আরো ভূমিকা নেবে। সেকেন্ড হচ্ছে ট্রান্সপোর্ট মিনিস্টার হিসেবে আমরা জানতে চাইছি যে এই ক্ষেত্রেও কি রয়েছে। দেখুন, পর্যটনের কথা আমি আগে আমার আলোচনায় বলেছি যে বুদ্ধিস্ট সার্কিট আমাদেরকে প্রদান করা হয়েছে এবং গত কয়েকদিন আগে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, অনারেবল ডোনার মিনিস্টার, 3 দিনের ত্রিপুরা সফরে এসে নারকেলকুঞ্জে, আমি ওনার সঙ্গে ব্যক্তিগতভাবে ছিলাম, উত্তর জেলা, ঊনকোটি জেলা, আমাদের ধলাই জেলা, নারকেলকুঞ্জ উনি ভ্রমণ করেছেন। মাতাবাড়ি সার্কিট অর্থাৎ নারকেলকুঞ্জ, মাতারবাড়ি, ছবিমোড়া, এগুলোকে নিয়ে একটা সার্কিট, নির্মহল, এই যে সার্কিট, তার জন্য ডোনার মন্ত্রক 262 কোটি টাকা প্রদান করছে, রাজ্য সরকার প্রদান করছে এবং আমাদের কেন্দ্রীয় সরকার সেখানে মিনিস্ট্রি অফ ট্যুরিজম প্রদান করবে। এই যে অর্থটা, এটা তো ডোনার দিচ্ছে, তো ডোনার তো সেটা বাজেটের মধ্যে থেকেই আসছে। এবারকার অর্থবর্ষে বুদ্ধিস্ট সার্কিটের কথা বলা হচ্ছে এবং বুদ্ধিস্ট সার্কিট অরুণাচল, সিকিম, মণিপুর, আসাম, ত্রিপুরা, এই যে নর্থ ইস্টার্ন রিজনের যে রাজ্যগুলো, এগুলোকে নিয়ে সেখানে সার্কিট করবে। মানে আমাদের সঙ্গে নর্থ ইস্টার্ন যে অন্যান্য রাজ্যগুলো, সেগুলোর কানেকশন থাকবে। টুরিস্টরা আসবে, আমাদেরকে আগে তো অর্থ দেবে, সার্কিট তৈরি করা হবে, টুরিস্টরা আসবে, তারপর আমরা এই রাজ্যের মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে। তার বাইরে আপনার যেটা প্রশ্ন যে কত টাকা দেওয়া হয়েছে, দেখুন, ট্যুরিজমে অর্থ এইভাবে আসে না, ট্যুরিজমের স্কিমেটিক প্যাটার্নে আসে। স্কিমে যেমন স্বদেশ দর্শন 1, স্বদেশ দর্শন 2, আমরা প্রজেক্ট পাঠাবো, ডিপিআর তৈরি হবে, তারা স্যাংশন দেবে ওই স্কিমের অধীন। কেন্দ্রীয় সরকার স্কিম তৈরি করবে, স্কিমের অধীন রাজ্য সরকারের চাহিদা অনুযায়ী রাজ্য সরকারকে অর্থ প্রদান করা হবে। তার বাইরে রয়েছে আমাদের সিডবি, তার বাইরে রয়েছে আমাদের স্পেশাল অ্যাসিস্ট্যান্স, তার বাইরে রয়েছে আমাদের এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক। বিভিন্নভাবে, শুধু কেন্দ্রীয় সরকার নয়, বিভিন্নভাবে অর্থ নিয়েই আমরা ট্যুরিজমের প্রজেক্টগুলোকে আমরা তৈরি করব। আমাদের লক্ষ্য হচ্ছে একটাই, পর্যটনকে বিকল্প অর্থনীতি হিসেবে এখানে তৈরি করা। কারণ আমাদের রাজ্যে আপনারা অর্থনীতি মানে কি, আমাদের রাজ্যের অর্থনীতি হচ্ছে কর্মচারী নির্ভর, চাকরি নির্ভর। কৃষিকাজ আমাদের যাই হচ্ছে, আমরা এটা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য রাজ্য হিসাবে আমরা কাজে লাগাই, বা গরিব অংশের মানুষরা কৃষিকাজের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহ করে।
কিন্তু বিকল্প অর্থনীতি হিসাবে কিন্তু সম্ভব নয়। তাই পর্যটনকে মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন যে গ্লোবাল ডেস্টিনেশন তৈরি করে, মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন যে পর্যটন হচ্ছে বিকল্প অর্থনীতি, এবং আমি ওনাকে বলেছি যে আগামী 1.5 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যের পর্যটন আমরা ভারতবর্ষের মানচিত্রে, বিশ্ব মানচিত্রে আমরা নিয়ে যাব। এবং আপনিও বলেছেন যে অনেকটাই আমরা এগিয়ে গেছি। আমাদের লক্ষ্য আরো সামনের দিকে এগিয়ে যাওয়া, পর্যটনের মাধ্যমে এই রাজ্যে বিকল্প অর্থনীতি তৈরি করে বেকার যুবক যুবতীদের যারা রয়েছেন তাদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করা। এবং সেই ক্ষেত্রে সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকার আমাদেরকে সহযোগিতা করছে, এডিবি আমাদেরকে সহযোগিতা করছে, সিডবি আমাদেরকে সহযোগিতা করছে, এবং বিভিন্ন এজেন্সিগুলো আমাদেরকে সহযোগিতা করছে। মাননীয় মুখ্যমন্ত্রী দিক নির্দেশে আমরা সেদিকে এগিয়ে যাই। এমপ্লয়মেন্টের দিকটা কিভাবে ভাবছেন? যে টুরিস্ট গাইডের কথা বলা হচ্ছে, যে স্পেশাল এক্সিকিউটিভ নেওয়া হলে টুরিস্ট গাইড নেওয়া হবে, এটা এখন ঝুলে রয়েছে। তো দেখুন, সমস্ত জিনিসের কিছু টেকনিক্যাল বিষয় থাকে, বিচার বিশ্লেষণ করে আইনিগত দিকগুলো খতিয়ে দেখে, ফিনান্সিয়াল ইমপ্লিকেশন কতটুকু সেগুলো খতিয়ে দেখে নেওয়া হবে। তো আমি আপনাকে আশ্বস্ত করছি, সমস্ত দিক বিচার করে বিশ্লেষণ করে সময় মতো সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে, গাইডও নেওয়া হবে। এবং এমপ্লয়মেন্টের যে বিষয়টা আমি যেটা বললাম যে বিকল্প অর্থনীতি, বিকল্প অর্থনীতি মানে কি? আমরা এখানে 10টা যুবক রয়েছি, এই 10 জন যুবকের যখন ট্যুরিজম থেকে ইনকাম আসবে, এটাই একটা অর্থনীতি। যে তার সোর্স অফ ইনকাম কি, তাকে যখন জিজ্ঞাসা করা হবে হোয়াট ইজ ইউর সোর্স অফ ইনকাম, তখন সে বলবে ট্যুরিজম। হোয়াট ইজ ইউর সোর্স অফ ইনকাম? বিজনেস। তো ট্যুরিজম বিজনেস। হোয়াট ইজ ইউর সোর্স অফ ইনকাম? এমপ্লয়মেন্ট, মানে আমি গভর্নমেন্ট জব, বিজনেস। তো এগুলো মেনশন করতে পারবে, সেই দিশায় আমরা করছি। এবং আপনারা জানবেন নিশ্চয়ই যে হোমস্টে, আমাদের নারিকেলগঞ্জ 1 বছরে প্রায় 150 হোমস্টে তৈরি হয়েছে। 1 বছরে ত্রিপুরা রাজ্যে প্রায় 250+ হোমস্টে ত্রিপুরা রাজ্যে সেখানে তৈরি হয়েছে। হোমস্টের মাধ্যমে প্রতি মাসে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা যুবকরা ওই নারিকেলগঞ্জ, জামপুই, ওই সমস্ত এলাকার যুবকরা সেখানে আর্ন করছে। এটা রাজ্যের অর্থনীতিকে স্ফীত করছে, এটাও বিকল্প অর্থনীতি। তো স্বাভাবিকভাবেই পর্যটনকে বিকল্প অর্থনীতি হিসেবে আমরা তুলে ধরতে চাইছি। প্রধানমন্ত্রী চাইছেন, সর্বাত্মক সহযোগিতা করছেন, এবং অবশ্যই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সে দিশায় আমাদেরকে দিক নির্দেশ করছেন। এবং পর্যটনকে নিয়ে ওনার অনেক স্বপ্ন রয়েছে, যেটা আমরা আগামী দিনে বাস্তবায়ন করব। স্যার, একটা প্রশ্ন, আজকে যদিও বাজেটের বাইরে যে প্রশ্নটা উদয়পুরকে মন্দির করে বলা হয়, সেটা আমরা সকলেই জানি। পুরাতন রাজবাড়ি সংলগ্ন এলাকায় আরো 3টি রাজ আমলের তৈরি মন্দির রয়েছে, যেগুলো ভগ্নদশায় পরিণত, জঙ্গল এবং আগাছায় পরিপূর্ণ। সেগুলাকে সংরক্ষণ করার জন্য কোন রকমের পরিকল্পনা কি নেওয়া হবে আগামী দিনে? কারণ এগুলা অচিরেই ভেঙে যাবে বা ধ্বংস হয়ে যাবে। দেখুন, এই যে বিষয়গুলো, যতগুলো ভগ্নদশায় যতগুলো মন্দির রয়েছে বা আমাদের প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে যে মন্দিরগুলো রয়েছে, সেগুলো ডাইরেক্টলি এএসআই সাইট, মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীন রয়েছে। রাজ্য সরকার আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীন যে সাইটগুলো রয়েছে তাতে ডাইরেক্টলি ইন্টারফেয়ার করতে পারে না। আমি ব্যক্তিগতভাবে দপ্তরের মন্ত্রী হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীও আর্কিওলজিক্যাল সার্ভের সঙ্গে সাইটের কথা বলেছেন। তারা বলেছেন যে তারা ত্রিপুরাতে তাদের একটা জোনাল অফিস খুলবেন নতুন করে, এবং তাদের দিক নির্দেশে আমরা আগামী দিনে কাজ করতে হবে। যেমন পিলা, আমি আপনাকে বলছি, জুলাইবাড়িতে পিলা এএসআই সাইট, ভুবনেশ্বরী মন্দির আমাদের উদয়পুরে এএসআই সাইট, আমরা ডাইরেক্টলি সেখানে ইনভেস্ট করতে পারি যদি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আমাদেরকে ক্লিয়ারেন্স না দেয়। তো আমরাও সেই বিষয়গুলো আমাদের নজরে রয়েছে, তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলেছে সম্পূর্ণ সহযোগিতা করবে। এবং ত্রিপুরাতে একটা তাদের জেনারেল অফিস, মানে জোনাল অফিসগুলো আগামী দিনে এগুলোকে আরো কিভাবে পরিকাঠামোগত উন্নয়ন করা যায় সে দিশে আমরা কাজ করব। একদম, আমি যে স্থাপত্যের কথা বলছি সেটা ব্রিজের আগে, সেটা সকলেই হয়তো বা জানেন, বা আপনি আপনার নজরে পড়েছে কিনা সেটা জানেন না, কিন্তু আমার মনে হয় না সেটা আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের হাতে, কারণ এটা ব্রিজে যাওয়ার প্রথমেই পড়ে গেছে। প্রত্নতাত্ত্বিক, আপনি যেটা প্রশ্ন করেছেন, পুরানো ভগ্নদশা রয়েছে, প্রত্নতাত্ত্বিক যতগুলো বিষয় রয়েছে সবগুলো এএসআই সাইটের মধ্যে রয়েছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, হুইচ কামস আন্ডার মিনিস্ট্রি অফ কালচার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো মিনিস্ট্রি অফ কালচারের সঙ্গে আমাদের কথা হয়েছে, কারণ পর্যটন মন্ত্রী এবং কালচার মন্ত্রী একই ব্যক্তি, গজেন্দ্র সিং শেখাবতজি, এবং মাননীয় মুখ্যমন্ত্রী ও ডোনার মিনিস্টারের সঙ্গে কথা বলেছেন। তো এটা আমরা খুব শীঘ্রই আগামী দিনে বিষয়টা নিয়ে
করছি। ধন্যবাদ।